ইম্পর্টেন্ট না। এবার আসেন ব্যাংক গ্যারান্টি। হ্যাঁ, ব্যাংক গ্যারান্টি ডিউ টু ল্যাক অফ সাফিসিয়েন্ট ফান্ড টু মেক ইমিডিয়েট পেমেন্ট টু দ্য টু সেলার বায়ার রিকোয়েস্ট ফর ব্যাংক গ্যারান্টি। অনেক সময় দেখা যায় যে একটা বায়ারের টাকা নাই, সে একটা ব্যাংক গ্যারান্টি দিতে যাচ্ছে। এইটা শুধু না, ব্যাংক গ্যারান্টির আরো অনেক কারণ আছে। যারা আমরা টেন্ডার প্রসেস যারা আমরা জয়েন করি, টেন্ডার প্রসেসে দেখা যায় যে গভর্নমেন্ট টেন্ডার এবং নন গভর্নমেন্ট বিভিন্ন সেক্টরের টেন্ডারেও ব্যাংকিং বিভিন্ন জায়গায় আমরা যে একটা মানে একটা দরপত্রে অংশগ্রহণ করি, সেই সব ক্ষেত্রেও ব্যাংক গ্যারান্টি লাগে। এবং ইন্টারন্যাশনালি অনেক সময় ইন্টারন্যাশনাল ইম্পোর্টের ক্ষেত্রেও বা ইন্টারন্যাশনাল কোনো জয়েন্ট ভেঞ্চার বিভিন্ন বিজনেসের ডিলের ক্ষেত্রেও ব্যাংক গ্যারান্টি দেওয়া হয়। এবং ইভেন আপনারা যে আমরা যে ইম্পোর্টেড কাস্টমসের যে বন্ড ফ্যাসিলিটিসের আন্ডারে ডিউটি ফ্রি আমরা প্রোডাক্ট আনি ফর এক্সপোর্ট, সেই ক্ষেত্রেও ব্যাংক গ্যারান্টি দেওয়া হয়। মানে হচ্ছে আপনি একটা এক্সপোর্ট লাইসেন্স করলেন, করে বললেন যে আমি র মেটেরিয়াল ইম্পোর্ট করব, করে ফিনিশ গুড করে এক্সপোর্ট করব, বাংলাদেশের মার্কেটে বিক্রি করব না, সেক্ষেত্রে আপনাকে ডিউটি ফ্রি একটা ফ্যাসিলিটিস দেয়, যেটাকে বন্ডেড ওয়্যারহাউস বলে। এই বন্ডেড ওয়্যারহাউস নিতে গেলেও আপনাকে বেশ কিছু টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হয়। সো ব্যাংক গ্যারান্টির ইউটিলিটি ইউজ অনেক জায়গায় আছে। সো আমরা এই টার্মটা খুবই জানি। ব্যাংক কুড সার্ভ এজ এ লিঙ্ক অফ ট্রাস্ট বিটুইন বোথ সেলার এন্ড বায়ার। এখানে দেখা যায় বায়ার এবং সেলারকে, লাইক দ্য লেটার অফ ক্রেডিট, ব্যাংক গ্যারান্টিও ওয়ান কাইন্ড অফ দ্যাট সর্ট অফ ট্রাস্ট মেকিং করে, ট্রাস্ট লিঙ্ক তৈরি করে দেয় বিটুইন বায়ার এন্ড সেলার। Bank issues guarantee on behalf of a customer in favor of seller to pay the bank guarantee some money in the event of default by the customer. Seller would deliver the goods on receiving the bank guarantee. আচ্ছা, ব্যাংক গ্যারান্টির ক্ষেত্রে আমাকে বলেন তো, যে ধরেন যে কেউ বলতে পারবেন, সেটা হচ্ছে যে লেটসে আমি হচ্ছে কল্লোল গ্রুপ, হ্যাঁ, আর আপনারা কেউ একজন বলেন কে চাকরি করেন এখানে, লাতু কোথায় কাজ করেন, বা আর কে আছে? নিপা গ্রুপ, নিপা সেলিনা গ্রুপ, ওখানে ব্যাটটা দেখি স্যার, কয়েকটা জায়গায় আছে ব্যাট। ও, আপনার কি প্রোডাক্ট আছে আপনাদের? কি প্রোডাক্ট? গার্মেন্টস। আচ্ছা, ধরেন আমি হচ্ছে কল্লোল গ্রুপ, আমি আপনার এখানে কল্লোল গ্রুপের থেকে আপনাকে করলাম যে আমি সারা বছর আপনার দিব, আপনার হচ্ছে যে অর্গানাইজেশনের টিস্যু প্রোডাক্ট দিয়ে দিব, হ্যাঁ, সমস্ত টিস্যু প্রোডাক্ট দিব। সো আপনি বললেন ঠিক আছে, আমি পেমেন্টটা করব 3 মাস পর পর। তা আমি আপনাকে 3 মাস ধরে বসে থাকবো? তখন আমি বললাম ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি একটা ব্যাংক গ্যারান্টি দেন যে 3 মাসে আপনি 1 কোটি টাকার প্রোডাক্ট দিবেন, আমি 3 মাস পরে টাকাটা পাবো। এখন আপনার গ্রুপটা, নিপা গ্রুপ বা দীপক গ্রুপ, 1 বছর পর 3 মাস পরে টাকাটা দিল না, তখন আমি কল্লোল গ্রুপ থেকে আমার কি আছে, মানে কি রাইট আছে, আমি কিভাবে টাকাটা আদায় করবো? এটা কি প্রসেস হয়, এটা কি জানেন যে ব্যাংক গ্যারান্টি কিভাবে এনক্যাশ করে বা কি করতে হয়? বলবেন, আইডিয়া আছে? কারণ স্যার তো এগ্রিমেন্টটা যেটা ফিল করলো, ওইটা ব্যাংকে ইস্যু করলে তো ব্যাংকে টাকাটা দিয়ে দিতে বাধ্য। মানে বিষয়টা এরকম, আমি ক্লিয়ার করি। লেটস সে আমি কল্লোল গ্রুপ আপনার কাছে প্রোডাক্ট দিল, 3 মাস পরে আপনি টাকা দিবেন। তো কল্লোল আপনাকে মোর ট্রাস্টের জন্য একটা ব্যাংক গ্যারান্টি দিতে বললো, আপনি একটা ব্যাংক গ্যারান্টি দিলেন। এরপরে আপনি 3 মাস পরে যদি টাকা না দেন, নর্মালি কি হয়, ব্যাংক গ্যারান্টি ফেরত দিয়ে দিবে কল্লোল, আপনি টাকা দিয়ে দেবেন, এটাই হচ্ছে জেন্টলম্যান এগ্রিমেন্ট। এখন আপনি টাকা দিলেন না, তখন সঙ্গে সঙ্গে কল্লোল ব্যাংকে এই ব্যাংক গ্যারান্টি সাবমিট করবে, এবং ব্যাংক অন বিহাফ অফ ওই আপনার গ্রুপ কল্লোলকে টাকা পেমেন্ট করে দিবে। এটাই হচ্ছে ব্যাংক গ্যারান্টি এনক্যাশমেন্টের আর একটা প্রসেস। আর নর্মালি তো ব্যাংক গ্যারান্টি এনক্যাশ করা হয় না, ব্যাংক গ্যারান্টি ফেরত দেওয়া। তারপরে আমরা গভর্নমেন্ট টেন্ডার গুলো যে পার্টিসিপেট করি, সাধারণত দেখা যায় যে আপনার গভর্নমেন্ট একটা লেটস আপনাকে লিফট কিনবে বা জেনারেটর কিনবে। সো আমি সুপারস্টার গ্রুপে দীর্ঘদিন কাজ করেছি, সেখানে ধরেন আমরা লিফট সেল করি। সো এখন গভর্নমেন্ট বললো যে ভাই টেন্ডার করছি, কে কে দিবে? আমি বললাম যে আমরা অটিস লিফট দিব। তো তখন গভর্নমেন্ট বললো ঠিক আছে, আপনি একটা পারফরমেন্স গ্যারান্টি দেন। হ্যাঁ, সো এখন কোশ্চেন হচ্ছে, আপনার 3 মাসের পরে লিফট লাগানোর কথা, আপনি লিফটটা লাগাইতে পারলেন না, ফেল করলেন, তখন ওই লেটস সে এটা ওয়াসা বা ডেসা বা গভর্নমেন্টের যে কোনো অথরিটি সঙ্গে সঙ্গে, যদি আপনি ফেল টু ডু সো অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট অফ দ্য ব্যাংক গ্যারান্টি, সঙ্গে সঙ্গে সে ব্যাংকে এটা এনক্যাশমেন্টের জন্য পাঠাইতে পারে। একইভাবে আমরা যে ডিউটি দেই গভর্নমেন্টের এনবিআরে বা আমরা কাস্টমস অথরিটি, যে আমরা একটা ব্যাংক গ্যারান্টি দিলাম যে আমরা ডিউটিটা পরে দিব, বা ডিউটির ব্যাপারে একটা কোশ্চেন আছে, এখানে ডিউটির ফিগার নিয়ে আমাদের ভিতর ডিসপিউট আছে, একটা ব্যাংক গ্যারান্টি দিয়ে আমি প্রোডাক্ট ছাড়া আনলাম।
সো কোনো কারণে এই ব্যাংক আমার টাইমে আমি দিলাম না, সঙ্গে সঙ্গে ব্যাংক গ্যারান্টি এনক্যাশ করতে পারে। সো দিস ইজ দ্য প্রসেস। এনি কোশ্চেন ফ্রম এনিওয়ান? আমি স্যার কিন্তু আসসালামু আলাইকুম স্যার। জি আসলাম জি। স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন জি। ছিল যে আমরা স্যার যেরকম বিল ডিসকাউন্টেড হয়, হ্যাঁ, এরকম কি ব্যাংক গ্যারান্টি ডিসকাউন্টিং কোনো সিস্টেম আছে কিনা স্যার? বিল ডিসকাউন্টিং না, আসলে ব্যাংক গ্যারান্টিতে ডিসকাউন্টিং হয় না। এইটা আপনি যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে কিরকম, যে ধরেন আমি বুঝতে পারছি আপনার আপনার ভিউটা আমি বোঝার চেষ্টা বুঝতে পারছি। সেটা হচ্ছে যে আমি একটা বাকিতে সেল করেছি, বাকিতে সেল করেছি, তো তার ডকুমেন্ট তো নরমালি ইনভয়েস আছে, আমি মানে চালানে রিসিভ করে এনেছি। লেটস সে আমি যে উদাহরণটা একটু আগে দিচ্ছিলাম যে কল্লোল 1 কোটি টাকা টিস্যু প্রোডাক্ট সেল করছে, সো আমি আমি ইনভয়েস দিয়েছি, তারপরে চালানের অ্যাকসেপ্টেন্স আছে। এর বাইরে ব্যাংক গ্যারান্টি দিলে সাম সর্ট অফ কনফার্মেশন যে আমি প্রোডাক্টের টাকা পাবো। সো ব্যাংক গ্যারান্টিকে শো করে আমি শর্ট টার্ম এই ব্যাংক থেকে লোন নিতে পারি। এটাকে ঠিক ডিসকাউন্টিং না বলে আমরা বলতে পারি যে সাম সর্ট অফ, যে ব্যাংক থেকে ব্যাংক গ্যারান্টিটা, ব্যাংক তো জানেই যে এই টাকাটা সে পাবে, তো সেক্ষেত্রে ব্যাংক এর এগেনস্টে লোন দিতেই পারে। যেটা আমরা যেটাকে বিলকে ডিসকাউন্টিং করি, এটা করা যেতে পারে, এটা খুব মানে আনইউজুয়াল না। হ্যাঁ ঠিক আছে, ইউ আর রাইট। ওর কোশ্চেনটা সবাই বুঝতে পারছেন কিনা সেটা হচ্ছে যে ব্যাংক মানে পেমেন্ট গ্যারান্টি তো আমি পাবোই টাকা, সেই টাকাটা শর্ট টার্ম ব্যাংক থেকে লোন করা যায়, যেটাকে বিল ডিসকাউন্টিং বলে। আসলে ব্যাংকিং টার্মে এত জিনিস আছে, এই যে বিল ডিসকাউন্টিং বলে একটা টার্ম আসলো, ফ্যাক্টরিং বলে একটা কথা আছে, এগুলো আসলে কখন বলবো কিভাবে বলবো আমি নট শিওর। মানে আমি যেটা করব, এই ক্লাসে তো আগে আমি নেইনি, অন্যরা এই সাবজেক্টটা নিত আপনার আগের ব্যাচগুলোতে। সো এই রিলেটেড যত টার্ম আছে ক্লাসে না হলেও আমি ছোট ছোট করে, আমি যেরকম 5-7 মিনিটে ভিডিও বানায় ছেড়ে দিই, ওরকম ভাবে আপনাদেরকে একটু দিয়ে দিব। সো এখানে ফ্যাক্টরিং আছে, বিভিন্ন টার্ম আছে। সো আসলে মানে ক্লাসের মানে নির্দিষ্ট ক্লাসের ভিতর সব জানাটাও একটু কঠিন, বাট কন্টিনিউয়াস লার্নিং করতে হবে। ব্যাংক গ্যারান্টি, bank assess the financial viability and credit history of the customer before issuing the bank guarantee in favor of the third party. যে কোনো লোক যে ব্যাংক গ্যারান্টি চাইলে ব্যাংক ইস্যু করে না, ব্যাংকের একটা ব্যাংক গ্যারান্টি লিমিট থাকতে হয়। ব্যাংক গ্যারান্টি লিমিট ছাড়া আপনাকে দেয় না, লিমিট ছাড়াও দিতে পারে, বাট সেখানে আপনার 100% মার্জিন রাখতে হয় বা এফডিআর দিতে হয়। bank guarantees are given against collateral such as fixed deposit, share, mutual fund and etc. অনেক সময় এগুলো ছাড়াও দেয় যদি কনসলিডেটেড একটা ফাইন্যান্সিয়াল মানে একটা কনসলিডেটেড আপনার একটা ব্যাংকের লিমিট থাকে, এটা কম্পোজিট লিমিট বলে। লেটস সে আপনার এলসি লিমিট 100 কোটি টাকা, তার এগেইনস্টে টিআর লিমিট আছে বা যেটাকে এলএটিআর বলে, সেটা লিমিট আছে 80 কোটি টাকা বা 90 কোটি টাকা। তারপরে ওয়ার্কিং ক্যাপিটাল বা ওডি লোন আছে 20 কোটি টাকা, ব্যাংক গ্যারান্টি 5 কোটি টাকার লিমিট। এই ধরনের একটা কনসলিডেটেড কম্পোজিট লিমিট থাকে। আমি আপনাদেরকে বিভিন্ন স্যাংশন, বিভিন্ন কোম্পানির স্যাংশনের নাম ডেকে দেখাবো যে কিভাবে থাকে এটা। সো অ্যাপার্ট ফ্রম দিস, এই স্যাংশন ছাড়াও অনেক ক্ষেত্রে টাইম টু টাইম করানো যায়, বাট সেক্ষেত্রে ব্যাংকের সাথে রিলেশন থাকতে হয় এবং আপনার ক্রেডিট অর্ডিনেন্স তারা জানে এবং জেনে আপনাকে 100% এফডিআর রেখে, শেয়ারকে রেখে, মিউচুয়াল ফান্ড বা এই ধরনের জিনিস রেখে আপনাকে ব্যাংক গ্যারান্টি ইস্যু করতে পারে। এনি কোশ্চেন সো ফার? স্যার আমার একটা কোশ্চেন ছিল প্লিজ। স্যার, ওই আপনি বলছিলেন যে যেটা হচ্ছে ক্রেডিট মানে সিসি ক্যাশ ক্রেডিট, এইটা হচ্ছে ওভারড্রাফটটা নিয়ারলি জেনারেলি মানে সেম, কিন্তু আমি সেম না স্যার? হ্যাঁ প্রায় প্রায় একই রকম সেম, কিন্তু আমরা আবার ওখানে বলা হচ্ছে যে সিসি লোনটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের মতো, দ্যাট মিন্স লেস দ্যান 1 ইয়ার, মানে শর্ট টার্ম, তাই না স্যার? হ্যাঁ, এই কোশ্চেনটা করছেন কে? কোশ্চেনটা কে করছেন? ফারুক স্যার। ফারুক, হ্যাঁ ওকে প্লিজ। আর বুঝতে পারছি আপনার কোশ্চেন, আর কিছু? তাহলে কি স্যার ওই ওভারড্রাফট গুলো কি লেস দ্যান 1 ইয়ার হয়? ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি। আসলে এই জায়গাটাতেই প্রবলেম, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে একই জিনিস, আমি বলছি একই, এটা একই মানে একই। ওভারড্রাফট ফ্যাসিলিটিসও কিন্তু 1 বছর করে রিনিউয়াল করতে হয়। মাথায় রাখতে হবে ওভারড্রাফট ফ্যাসিলিটি সাধারণত 1 বছর না, এটা চলতেই থাকে, কিন্তু কন্ডিশন হচ্ছে প্রত্যেক বছর আপনাকে রিনিউয়াল করতে হয়। এটা তো আপনার জানতে হবে, আমি সামনে বলবো। সেটা হচ্ছে যে আপনার একটা ওডি লিমিট আছে, নট নেসেসারি যে আজীবনে আপনি একবার নিছেন আর কিছু করতে হবে তা না। প্রত্যেক বছর আপনি এইটুকু ফারুক একটু ইয়ে করে দেন, মিট করে দেন, শব্দ আসতেছে কার থেকে। ওকে, যেটা বলছিলাম যে ফারুক যে কোশ্চেনটা করছে ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। ফারুক কোশ্চেন করছে যে
সিসি সাধারণত 1 বছর হয়, সিসি 1 বছর যেটা হয় ওডিও 1 বছরই হয়, বিকজ এই সেন্সে সিসিও সাধারণত আপনাকে স্যাংশন দিলে এটা কন্টিনিউ হয়, কিন্তু প্রতি বছর আপনাকে একটা রিনিউয়াল করতে হয়, ঠিক আছে। সিমিলার নেচারে আপনার হচ্ছে আপনার যেটা ইয়ে থাকে আপনার ওভারড্রাফট অ্যাকাউন্ট, সেটাও কিন্তু প্রতি বছর রিনিউয়াল করতে হয়। মোস্ট অফ দ্য কেসে সাধারণত আপনার ব্যবসা বাড়লে সিসি লিমিটও বাড়ায় দেয়, ওডি লিমিটও বাড়ায় দেয়। সো ওই অর্থে আপনি যেভাবে ভাগ করার চেষ্টা করলেন যে সিসি লোন 1 বছরের আর ওডি 1 বছরের কিনা, বিষয়টা ওই জায়গাও একই মিল, যে দুটাই আসলে মূলত কন্টিনিউ হয়, কিন্তু আসলে দেয় হচ্ছে 1 বছর 1 বছর করে, বিকজ 1 বছর পরে আপনাকে এটাকে ইয়ে করতে হয়, আপনার রিনিউয়াল করতে হয়। আর সিসির ক্ষেত্রে কোনো কোনো ব্যাংক টার্ম দিতে পারে যে আপনি বছরে একবার নীল করে ফেলবেন, সমস্ত টাকা কোনো একটা সময় নীল করে আবার নিবেন, কিন্তু ওডির ক্ষেত্রে এরকম কোনো কন্ডিশন নাই। সেই জায়গায় একটু ডিফারেন্সিয়েট করা যেতে পারে, এটা ব্যাংকিং প্র্যাকটিসের ডিফারেন্সের কারণে। সাধারণত কোনো কোনো জায়গায় সিসি লোনে দেখি বলা হয় যে একবার আপনি ফুল নীল করবেন আবার নিবেন, এরকম টার্ম দেয়া থাকলেও থাকতে পারে, কিন্তু ওডির ক্ষেত্রে এরকম কোনো টার্ম সাধারণত দেয়া থাকে না। কিন্তু তারা বলে যে ভাই আপনার সেলস প্রসিড গুলো এখানে জমা করেন, ট্রানজেকশন দেখান, যে আপনি যে এই টাকাটা নিয়ে মানে খেয়ে ফেলেন না অথবা বাইরে পাচার করেননি, আপনি ব্যবসায় কাজে লাগাইছেন, এটা বোঝানোর জন্য আপনাকে বারবার রিকারিং ভাবে পেমেন্ট এখান থেকে নেন এবং রিসিভ এখানে করেন। আমার কোশ্চেনটা এবার বুঝতে পারছেন ফারুক? বুঝতে পারছি। তাহলে স্যার ওই যে সিডি মানে সার্টিফিকেট অফ ডিপোজিট, তাহলে এই ক্ষেত্রেই দেওয়া হয় তাই না স্যার? মানে যে আমরা যে আপনি যেটা বলতেছেন না, আপনি এটা বলতেছেন কি, আমি তো জেনারেলি পড়াচ্ছি, আপনি হয়তো কোনো একটা পার্টিকুলার ব্যাংকের বা পার্টিকুলার সিস্টেমের একটা এক্সাম্পল দিচ্ছেন, আমি এখানে যাই বলতেছি সেটা কিন্তু বলতেছি জেনারেল ক্ষেত্রে। এরপরে ধরেন সোনালী ব্যাংক একরকম নেচারের করতে পারে, আবার হয়তো ব্যাংকিং গ্যারান্টিতে এক এক রকম, এক এক বিজনেসের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। রাইট রাইট রাইট। আমি একটু জেনারেল পড়াচ্ছি, এবং জেনারেল ক্ষেত্রে সিসি এবং অডির ভিতরে কিছু সামান্য পার্থক্য থাকলেও এটা আসলে সিনোনিমাসলি ইউজ করা যায়, সেটাই বলছি। ওকে, বুঝছে, কম্বিনেশন করা যাবে রিনিউয়াল সিস্টেমে। হ্যাঁ রাইট রাইট, বাট রিনিউয়াল তো করতেই হবে। থ্যাংক ইউ ফারুক, থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে লেটার অফ ক্রেডিট। হ্যাঁ, লেটার অফ ক্রেডিট তো আমি শুরুতেই বলছি এটা এলসি বলে। এলসি আর অ্যাসুরেন্স গিভেন বাই দ্য ব্যাংক টু দ্য সেলার অফ গুডস দ্যাট অন ডিউ ডেট হি অর, মানে এটা তো হি নাই, ইট উইল রিসিভ দ্য পেমেন্ট, মানে যিনি হচ্ছে, আপনি যে আজকে এলসি ওপেন করলেন বাংলাদেশ থেকে কল্লোল গ্রুপ অফ কোম্পানিজ অথবা শান্তা হোল্ডিংস অথবা XYZ কোম্পানি, আপনারা আজকে এলসি ওপেন করলেন চায়নায়, মনে করেন যে লেটস সে রেড হ্যান্ডেড কোম্পানি অথবা যে কোনো একটা কোম্পানি। সো এই যে আপনার এলসি ওপেন করলেন, সো এলসি ওপেন করার মানে হচ্ছে যে ইউ আর শিওর দ্যাট আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন, যদি ওই কোয়ালিটি আসপেক্টে বা অন্য আসপেক্টে কোনো ডিফারেন্স না হয়। তো আপনি এলসি ওপেন করলেন ব্যাংকের মাধ্যমে, বাংলাদেশের যে কোনো ব্যাংক, সোনালী রূপালী হতে পারে, ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক হতে পারে, ইউসিবিএল হতে পারে, যে কোনো ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট। এই এলসি ফর্মটা আমি দেখাবো এখানে আপনাদের পরে। সো এই এলসিটা যে করলেন, এলসিটা করার পরেই আপনার কি হলো, আপনি হচ্ছে যে এলসি করার পরে আপনার হচ্ছে যে এলসিটা ট্রান্সমিট হয়ে গেল আপনার যে সেলারের, যে এক্সপোর্টারের হচ্ছে ব্যাংকে। এক্সপোর্টার আবার ওইটা নিল, নিয়ে সে ইয়ে করলো, আপনার হচ্ছে যে এক্সপোর্টার ওইটা আপনার হচ্ছে যে নিয়ে এলসি পেয়ে তার প্রোডাকশন কমপ্লিট করে শিপমেন্ট করে দিল। শিপমেন্টের সঙ্গে সঙ্গে একটাকে এটাকে বলে শিপিং ডকুমেন্টস বা হচ্ছে যে বিল অফ এক্সচেঞ্জ সহ বিভিন্ন রকম ডকুমেন্ট পাঠিয়ে দিল। এই ডকুমেন্টটাও আসলো আপনার হাতে। দুইটা ডকুমেন্ট ছাড়ে, একটা হচ্ছে যে আপনার ওই প্রোডাক্টের সাথে পাঠায় দেয়, প্যাকিং ম্যাটেরিয়াল এগুলো সব পাঠায় দেয়, ইনভয়েস, প্রথমে তো প্রোফর্মা ইনভয়েস দেয়, পরে হচ্ছে অ্যাকচুয়াল ইনভয়েস দেয়, এগুলো পাঠায় দেয়। পরে ওই ডকুমেন্টটা ব্যাংক থেকে রিলিজ করে, আপনি যদি ক্যাশ আর সাইট হয় তাহলে আপনি ক্যাশ পেমেন্ট করেই আপনার নিতে হবে ডকুমেন্ট, এবং ডকুমেন্ট নিয়ে মাল ছাড়াইতে পারবেন কাস্টমস হাউস দিয়ে। আর যদি আপনি যদি কোনো লোকাল লোন, মানে আপনার এলএটিআর ফ্যাসিলিটিস থাকে, লোকাল লোন নিতে পারেন, অথবা যদি ইউপাস থাকে ফরেন লোন নিতে পারেন। সো এখন আসলে এইগুলোর আবার ডিটেইল ভাগাভাগি আছে, সেই বিষয়গুলো আমরা সামনে আবার আগাবো। সো এই লেটার অফ ক্রেডিট সম্পর্কে আপাতত এটা জানলেন। আমি আরেকটা জায়গায় আপনাদের বাংলা একটা জিনিস, আমাদের একটা বিজনেসের উপর, অ্যাকাউন্টিং ও বিজনেসের উপর বাংলা একটা বই অলমোস্ট শেষ স্টেজে আছে, আমি একদম ফাইনাল রিভিউ করছি। সো ওইখান থেকে আমি একটু ডিটেইল আপনাদেরকে দেখাবো। সো এইটা আপাতত এখানেই চলবে। আমার মনে হয় যে যেটুকু পড়িয়েছি সোফার ইজ টু গুড। যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আমি ওই স্লাইডে চলে যাচ্ছি, আমি যেটা বাংলা দেখাতে চেয়েছিলাম। ঠিক আছে, কোশ্চেন করতে পারেন প্লিজ।
ইয়ে আছেন, মঈন ওরা আছেন, মঈন যারা যারা ঢুকছিল ওরা কি আছে ক্লাসে? ওকে, ইয়ে অনেকের জন্য খুব টাফ হয়ে যাচ্ছে নাকি অনেক? ভিডিওটা আবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ভিডিওটা আবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এটাই না সুযোগ, অন্যরা তো অনেক কাজ করেছে, আপনি তো অত কাজ করেননি, কিন্তু যদি দুইবার দেখেন শুনেন, এবং নলেজ তো রেস্ট্রিক্টেড না, অনেক ওপেন, অনেক তথ্য আছে। তবে বাংলাদেশের এই সব বিষয়ের উপর ভিডিও কম, ইন্ডিয়ানরা প্রচুর ভিডিও করে রাখছে হিন্দিতে, সো বাংলাদেশে কম। এখন ধরেন আমরা এই ক্লাসগুলো নিতে থাকলে রেগুলার হয়তো এগুলো থাকবে, লোকজন জানতে পারবে। তো যাই হোক, এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে ব্যাংকিং সম্পর্কে, এটা তো আর কিছু বলার নাই। এবং ব্যাংকের অ্যাকাউন্টের ভিতরে বিভিন্ন অ্যাকাউন্ট হয়, কারেন্ট অ্যাকাউন্ট আপনারা জানেন। কারেন্ট অ্যাকাউন্ট ইজ অ্যাকাউন্ট যেখানে আসলে আনলিমিটেড ডিপোজিট তোলা যায় এবং করা যায় সব সময়। আপনি টাকা জমা দিবেন, তুলবেন, একই দিনে বারবার জমা দিবেন, বারবার তুলবেন, কোনো রকম কোনো রেস্ট্রিকশন নাই। এটা বরঞ্চ উল্টা আপনার এই অ্যাকাউন্টে চার্জ নেওয়া হয়, আপনাকে কোনো ইন্টারেস্ট সাধারণত পেমেন্ট করে না, উল্টা আপনাকে চার্জ নেওয়া হয়। ওভারড্রাফট অ্যাকাউন্ট তো অলরেডি আমি একটু আগে বলেছি, জলদি হিসাবে গচ্ছিত অর্থের এগেনস্টে এটাকে ওভারড্রাফট মানে হচ্ছে আসলে লোন অ্যাকাউন্ট। তারপরে সেভিংস অ্যাকাউন্ট, যেটা সঞ্চয় অ্যাকাউন্ট বলে, সাধারণত অর্গানাইজেশন গুলো সেভিংস অ্যাকাউন্ট করে না, পার্সোনাল লেভেলে সাধারণত করে। তারপর হচ্ছে রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, এটাও একই রকম, ওয়ান কাইন্ড অফ এই সেভিংস এরই, বাট বারবার ডিপোজিট করা যায়। ফিক্সড ডিপোজিট বা যেটাকে এফডিআর বলে, ফিক্সড ডিপোজিট স্থায়ী জমা, এটাকে এফডিআর বলে আমরা জানি। সো এফডিআর কিরকম হয় এটা একটা এক্সাম্পল এখানে দেয়া আছে, ঠিক আছে। সো বিস সলিউশন নামে একটা কোম্পানির আমাদের কনসার্নের একটা লেটস সে টার্ম ডিপোজিট করা ছিল শাহজালাল ব্যাংকে, এটা জাস্ট ফর ইওর আই মিন ইয়ে যে কিরকম একটা এফডিআর হয়, সেটা একটা জিনিস এখানে আছে। চেক রেজিস্টার, চেক রেজিস্টার হচ্ছে বেসিক্যালি আমাদের অর্গানাইজেশনের কাজ। আমরা যত চেক ইস্যু করি সেই চেকগুলোর মূলত হচ্ছে চেক রেজিস্টার রাখা অত্যন্ত জরুরি। আদারওয়াইজ চেকের মাধ্যমে অনেক ধরনের ফ্রড হয়। আমরা জানি অর্গানাইজেশন গুলোর থেকে অ্যাকাউন্টেন্ট বা যারা অ্যাকাউন্টসে কাজ করে অনেক সময় অনেক ধরনের ঘাপলা করে থাকে। চেক রেজিস্টারের মাধ্যমে কিন্তু এই ধরনের দুর্নীতিগুলো বন্ধ করা সম্ভব। চেক রেজিস্টারের ফরম্যাটটা কিরকম হয়, আপনারা যারা কাজ করেন নাই তাদের প্রয়োজনে চেক রেজিস্টারের একটা এরকম হয় যে, চেক রেজিস্টার তো বুঝছেনই, চেকের নাম্বার এখানে লেখা থাকে, তারিখ দেওয়া থাকে, কবে কবে ইস্যু হলো, ব্যাংকের রেফারেন্স দেওয়া থাকে, হ্যাঁ, তারপরে ব্যবহারকারী কে এটা চেক প্রস্তুত করছে, চেক যদি বাতিল হয় সেই ইনফরমেশন দেওয়া থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে থাকে, এটা আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা, ব্যবসায়ের জন্য ব্যাংকিং পরিষেবা, এটা আসলে তো আমি একদম ইন্টারমিডিয়েট থেকে শুরু করে অনার্স মাস্টার্স লেভেলের ছেলেদের জন্য করাই, কারণে বাংলা এবং অনেক বেশি তথ্য দেয় অলরেডি আমি ওখানে বলেছি। সো এটা আসলে আপনাদের জন্য খুব বেশি জরুরি না, আমি এলসি তে চলে যাব। এরপরে এই জিনিসগুলো অলরেডি বলেছি, ওয়ার্কিং ক্যাপিটাল মেশিনারি ফাইন্যান্সিং, প্রজেক্ট ফাইন্যান্সিং, লিজ ফাইন্যান্সিং বলে, লিজ ফাইন্যান্সিং, ইউপাস লোন, এগুলো আমি অনেকটাই ডিসকাস করে ফেলছি। এলসি ওপেন করার হচ্ছে যে মর্টগেজ, ইজারা বা মর্টগেজের কথা বলছি, প্রকল্প লোন বা প্রজেক্ট লোন বলছি, ব্যাংক গ্যারান্টি বলেছি, এটা আপনাদের হয়ে গেছে। আর হচ্ছে যে ব্যাংক লোনের কি বেনিফিট, অর্থ সরবরাহ, এটা আমরা জানি, এটা তো আসলে ব্যাংকের সিস্টেমের মাধ্যমেই কিন্তু হয়। আমরা বিজনেসের লোন করতে পারি এবং এর মাধ্যমে অর্থনীতি সচল থাকে, এটা তো আসলে জেনারেল কথাবার্তা। এবার আপনি যদি বলেন যে লোনের ইন্টারেস্ট সম্পর্কে বলেছি, অনেক ধরনের হিডেন কস্ট থাকে, বিভিন্ন চার্জ থাকে, এলসি কমিশন, সিআইবি রিপোর্টের জন্য টাকা নেয়, বিভিন্ন লোন প্রসেসিং এর ফি নেয়, তারপর সময় হচ্ছে যে আপনার ওই যে অ্যাকাউন্ট স্টেটমেন্টের জন্য টাকা নেয়, এই ধরনের টাকাগুলো নেয়। এটা বার্গেনিং এর জায়গা, আপনারা যারা প্রফেশনালরা ব্যাংকারদের সাথে এইসব জায়গায় বার্গেন করে কস্ট টু দ্য কোম্পানি কমাইতে পারবেন, ঠিক আছে। তো আমি এখন সরাসরি এগুলো অলরেডি ডিসকাস করা, আপনার লেটার অফ ক্রেডিটে যাই। লেটার অফ ক্রেডিট সম্পর্কে অলরেডি ওখানে ওভারঅল ধারণা দিয়েছি। সো লেটার অফ ক্রেডিটের সাথে জড়িত থাকে এই জায়গাটা একটু পড়ি, আপনারা যেহেতু লেটার অফ ক্রেডিট সম্পর্কে আরেকটু বেশি বলতে চেয়েছিলাম। এলসি বা লেটার অফ ক্রেডিট হলো ব্যাংক প্রদত্ত চিঠি বা যা ক্রেতার পরিশোধিত টাকা বিক্রেতার নিকট সময় মতো এবং সঠিক পরিমাণে পৌঁছানোর নিশ্চয়তা প্রদান করে।
এক্ষেত্রে ক্রেতা যদি ক্রয়ের অর্থ প্রদান করতে ব্যর্থ হয় তাহলে ব্যাংক সম্পূর্ণ বা অবশিষ্ট টাকা পরিশোধ করতে বাধ্য থাকবে। ব্যাংক এই রিস্ক নিয়েই লেটার অফ ক্রেডিট ইস্যু করে যে বায়ার বা ইম্পোর্টার টাকা না দিলেও ব্যাংক টাকা দিয়ে দিবে। এই কারণে এক্সপোর্টার এখানে কনফিডেন্ট থাকে। আদারওয়াইজ এখানে এলসির ভিতরে আবার অনেকগুলো টার্ম আছে, সেটা কনফার্ম এলসি বলে, অ্যাড কনফার্মেশন, এটাও আবার সামনে আপনারা দেখতে পারবেন অ্যাডভান্স লেভেলে যখন জানবেন। সো এটা আপাতত এটুকু জানলেই চলবে। এখানে লেটার অফ ক্রেডিট বা এলসির সাথে কতগুলো প্রসেস বা কতগুলো পক্ষ জড়িত, যেমন এখানে অ্যাপ্লিকেন্ট বলে। অ্যাপ্লিকেন্ট মানে হচ্ছে যিনি এলসি খুলবে, মানে যিনি ক্রেতা বা আমদানিকারক বা কাস্টমার, যিনি হচ্ছে ব্যাংকের মাধ্যমে এলসি খুলবেন, হি ইজ এ পটেনশিয়াল ইম্পোর্টার অর এ কাস্টমার, এটাকে অ্যাপ্লিকেন্ট বলা হয়। বেনিফিশিয়ারি বলা হয় কাকে, সেটা হচ্ছে যিনি রপ্তানিকারক বা সেলার, তাকে বলা হয় বেনিফিশিয়ারি। সো আপনারা যখনই অ্যাপ্লিকেন্ট বুঝবেন তখনই বুঝে ফেলবেন যে ইম্পোর্টারকে অ্যাপ্লিকেন্ট বলা হয়। আর এটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রেডিট যে আইসিসির যে টার্ম গুলো, আপনার ওই যে লাতু যেটা বললো যে আইসিসি মানে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, সেখানে টার্ম গুলো এই নামেই আছে। এবং ইনকো টার্ম বলেন বা ব্যাংক যেটাকে ও বলছে বিভিন্ন রকম ফর্ম থাকে, হ্যাঁ, সেই জায়গাগুলো কিন্তু এলসিএফ ফর্ম সহ সব জায়গায় এই নামগুলোই থাকে। এই কারণে আপনাদের নামগুলো জানতে হবে, অ্যাপ্লিকেন্ট, বেনিফিশিয়ারি। এরপর ইস্যুইং ব্যাংক। হোয়াট ইজ ইস্যুইং ব্যাংক? এই ব্যাংক বায়ার বা আমদানিকারকের পক্ষে এলসি ইস্যু করে। যেমন বাংলাদেশের ব্যাংক এশিয়া বা প্রাইম ব্যাংক, আপনি যদি ইম্পোর্ট করতে চান তাহলে আপনার যে ব্যাংক, সেই ব্যাংককে আমরা বলবো ইস্যুইং ব্যাংক। এটাকে আবার ওপেনিং ব্যাংকও বলা হয়, এটাকে আবার ওপেনিং মানে এলসি ওপেনিং ব্যাংকও বলা হয়। এরপরে আরেকটা ব্যাংক আছে, এটাকে অ্যাডভাইজিং ব্যাংক বলে। হোয়াট ইজ অ্যাডভাইজিং ব্যাংক? অ্যাডভাইজিং ব্যাংক হলো ওপেনিং ব্যাংকের বা এই ইস্যুইং ব্যাংকের প্রতিনিধি। মানে বাংলাদেশের প্রাইম ব্যাংকের ধরেন অ্যাডভাইজিং ব্যাংক হলো স্ট্যান্ডার্ড চার্টার অথবা এইচএসবিসি অথবা কমার্শিয়াল ব্যাংক অফ সিলন অথবা সিটি ব্যাংক, সিআইটিআই যেটা বাইরের ব্যাংক, সিআইটিআই সিটি ব্যাংক। হ্যাঁ, তো এখানে কি বলছে, অ্যাডভাইজিং ব্যাংক হলো ওপেনিং ব্যাংকের প্রতিনিধি। ওপেনিং ব্যাংকের অনুরোধে এই ব্যাংক ঋণপত্র সুবিধা প্রদান করে। ওই যে আমি বললাম না যে আপনার এলসির, এই ব্যাংক রপ্তানিকারকের দেশে অবস্থিত, যিনি এক্সপোর্টারের দেশেই সাধারণত হয়। অ্যাডভাইজিং ব্যাংক কোনো কনফার্মিং ব্যাংক নয়। অ্যাডভাইজিং ব্যাংক সবসময় কনফার্ম, কোনো ক্ষেত্রেই কনফার্মিং ব্যাংক নয়। অ্যাড কনফার্মেশন যেটা আমরা বলছি, এটা আরেকটা সিস্টেম, সেটাও সামনে বলছি। এরপর নমিনেটেড ব্যাংক। নমিনেটেড ব্যাংক হলো ওই ব্যাংক যেখানে ঋণপত্র সুলভ, মানে যেটা যাবে হচ্ছে এই ব্যাংক সর্বদা ঋণপত্রের মূল্য পরিশোধ করতে প্রস্তুত থাকে। ওই যে আপনার এই অ্যাপ্লিকেন্ট ব্যাংকের সাথে একটা ব্যাংক থাকবে, যে ব্যাংকটা আসলে টাকা পরিশোধ করতে গ্যারান্টি প্রদান করবে। এরপরে কনফার্মিং ব্যাংক বললাম। কনফার্মিং ব্যাংক হচ্ছে ইস্যুইং ব্যাংক, যে ব্যাংক সেটা হচ্ছে পণ্য পরিশোধ করতে না পারলে কনফার্মিং ব্যাংক তা পরিশোধ করবে। ধরেন চায়নায় একটা ব্যাংক আছে, লেটস সে ব্যাংক অফ চায়না, অথবা মার্শেক ব্যাংক। এই ব্যাংক বাংলাদেশের ব্যাংক এশিয়াকে লেটস সে তারা এটা ট্রাস্টে আনতে পারছে না, যে তারা তাদের ক্লায়েন্ট টাকা না দিলে ব্যাংক এশিয়া যে টাকা দিবে এই নিশ্চয়তা সে পাচ্ছে না। তখন কি করা হয়, এইচএসবিসি বা এসসিবির মতো একটা ব্যাংকে কনফার্মিং ব্যাংক হিসেবে ধরা হয়, যারা আবার একটা সার্টেন কমিশন নিয়ে কনফার্ম করে যে ব্যাংক এশিয়া বাংলাদেশে অথবা হচ্ছে যে প্রাইম ব্যাংক অথবা সাউথ ইস্ট ব্যাংক যদি এই টাকা না দেয় তাহলে আমি অ্যাজ এ কনফার্মিং ব্যাংক আই উইল পে দ্যাট। এইখানে ইস্যুইং ব্যাংক কিন্তু কনফার্মিং ব্যাংকে একটা অ্যাড কনফার্মেশন ফি দেয়, এবং এটা অবভিয়াসলি কাস্টমারের কাছ থেকে, মানে হচ্ছে যিনি হচ্ছে এলসি ওপেন করছেন কাস্টমার বা ইম্পোর্টার, তার কাছ থেকে খরচটা নেওয়া হয়। ঠিক আছে। রিইম্বার্সিং ব্যাংক মানে হচ্ছে রিইম্বার্সমেন্ট ব্যাংক মানে বুঝছেন, এই ব্যাংক ইস্যুইং বা নমিনেটেড ব্যাংক বা কনফার্মিং ব্যাংকের মধ্যে মীমাংসাকারী হিসেবে কাজ করে। যেমন ইস্যু ব্যাংক এবং যে ব্যাংক টাকা নিবে, এক ব্যাংক টাকা নিবে আর এক ব্যাংক টাকা দিবে, সেই ব্যাংকের ভিতরে হচ্ছে ইয়ে হিসেবে কাজ করে, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। সো এই টার্মগুলো আসলে অনেক আপনাদের কাছে হঠাৎ করে জটিল মনে হতে পারে, বাট এইগুলো আস্তে আস্তে সময়, যারা এলসি করে স্পেশালি এই জিনিসগুলো জানা প্রয়োজন হচ্ছে যারা মূলত কমার্শিয়ালে কাজ করে বা হচ্ছে সাপ্লাই চেইন, হ্যাঁ, অথবা এসসিএম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এদেরকে হচ্ছে ডিটেইল জানার দরকার আছে। আর বিং এ ফাইন্যান্স প্রফেশনাল, আমি যেটুকু বলছি আপাতত এটুকু জানলেই বোধহয় চলবে। এর বেশি আসলে অনেক ক্ষেত্রে জানলে ভালো, বাট জানাটা একবারে হজম করা কঠিন হয়ে যেতে পারে। সো কোনো কোশ্চেন সোফার? স্যার একটু নমিনেটেড ব্যাংকটা স্যার আবার একটু। নমিনেটেড ব্যাংক হচ্ছে, ধরেন আমি ওই যেটা বললাম যে চায়নায় আমি তো ইম্পোর্ট করছি,
আমার ব্যাংকের নাম হচ্ছে প্রাইম অথবা ব্যাংক এশিয়া, বাংলাদেশের ব্যাংক। এই ব্যাংকে আমরা বলছি হচ্ছে মূলত হচ্ছে অ্যাপ্লিকেন্ট ব্যাংক, ঠিক আছে? হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ব্যাংক, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হচ্ছে যে ব্যাংক। এখন যার অনুরোধে মানে যার বন্ধু এলসি করছে, আর যেখানে হচ্ছে বেনিফিশিয়ারি হলে রপ্তানিকারক বা সেলারের ব্যাংক। কিন্তু এই যে সেলারের দেশের যে ব্যাংকটা বেনিফিশিয়ারি ব্যাংক, সেই ব্যাংকটা আসলে আবার বাংলাদেশের ব্যাংক এশিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত নাও থাকতে পারে। সো সেক্ষেত্রে একটা নমিনেটেড ব্যাংক থাকতে পারে যে বাংলাদেশ থেকে, এবং ওই ব্যাংকের মাঝে একটা নমিনেটেড ব্যাংক থাকলো। সেই ব্যাংক কি করলো, সে আবার হচ্ছে চায়নায় বসে আপনার টাকাটা দিয়ে দিল। এই জন্য বলছে এই ব্যাংক সর্বদা ঋণপত্রের মূল্য পরিশোধ করতে প্রস্তুত থাকে। তার মানে হচ্ছে আমাদের দেশের যে অ্যাপ্লিকেন্ট ব্যাংক, সঙ্গে সঙ্গে যে দেশে এক্সপোর্টার বা যিনি প্রোডাক্টটা এক্সপোর্ট করছেন সেলার, সেই ব্যাংকের ওই ব্যাংকারে বেনিফিশিয়ারি ব্যাংক একটা ছোট ব্যাংক বা অপরিচিত ব্যাংক হইতেও পারে, কিন্তু নমিনেটেড ব্যাংক থাকতে পারে যেটা কম্পারেটিভলি বড়, এবং সেই ব্যাংকের মাধ্যমে অনেক সময় অ্যাসুরেন্স থাকে। সো এখানে যেটা অ্যাপ্লিকেন্ট বেনিফিশিয়ারি, এই দুটা ব্যাংক যেমন কনফার্ম থাকে, সঙ্গে সঙ্গে এই যে ইস্যুইং ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক, নমিনেটেড ব্যাংক এবং কনফার্মিং ব্যাংক সব কিন্তু একসাথে প্রযোজ্য নাও হইতে পারে। অনেক সময় দেখা গেল যে কনফার্মিং ব্যাংক লাগে না, হ্যাঁ, কারণ অ্যাড কনফার্মেশন চাওয়া হয় না। সো নমিনেটেড ব্যাংক হচ্ছে নমিনেটেড ফ্রম দ্য সেলার্স পার্ট। হ্যাঁ, বোঝা গেছে? মানে নমিনেটেড ব্যাংকটা স্যার কি ইম্পোর্টারের দেশে থেকে না এক্সপোর্টারের? এক্সপোর্টারের, সাধারণত এক্সপোর্টারের কান্ট্রি। জি জি স্যার, থ্যাংক ইউ। এইগুলা সবগুলো একবারে যে খাটবে তা না, টার্মগুলো যা জানা থাকলো সবসময় দুইটা ব্যাংক তো মিনিমাম থাকবে, 3টা 4টা 5টাও হয়ে যেতে পারে। এই জন্য বিভিন্ন ফর্মে দেয়া আছে। অনেক সময় কোনো দেশের এক্সপোর্টাররা বেশি নকশাওয়ালা দেশ, যেমন ধরেন বলে লেটস সে ইউরোপ থেকে যদি কোনো প্রোডাক্ট আনতে যান, ইউরোপের ব্যাংকগুলো বলে বাংলাদেশ এদের কোনো নেই, ঠিক নেই, ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং ভালো নাই, বিশেষ করে স্যার ইতালির ব্যাংকগুলো স্যার। হ্যাঁ, তারা ওই যে তারা বলে রিইম্বার্সিং ব্যাংক বলো, অ্যাড কনফার্মিং ব্যাংক বলো, নমিনেটেড, হাজার হাজার তারা এগুলো করে অ্যাড করে। ফলে যেটা হয় কস্ট অফ ইম্পোর্ট বেড়ে যায়, ইম্পোর্টের কস্টটা বেড়ে যায়। কারণ একটা ব্যাংকে এলসি করব, আর এক ব্যাংক হচ্ছে অ্যাপ্লিকেন্ট ব্যাংক, আর এক ব্যাংক হচ্ছে যেটা থাকবে হচ্ছে যে বেনিফিশিয়ারি ব্যাংক। সো দুইটা ব্যাংকই যদি স্ট্রং হয় এবং আমার যদি ট্রাস্ট থাকে, তাহলে সমস্যা কি, এক ব্যাংক করবে। কিন্তু যত ব্যাংক ভিতরে ঢুকবে, আর প্রত্যেকে তো ফাও ঢুকবে না, বিভিন্ন কমিশন নিবে, এটা কস্ট অফ ইম্পোর্ট বেড়ে যায়। ঠিক আছে? সাইদুল সাহেব ছাড়া আর কোনো কারোর কোশ্চেন? স্যার এই যে অ্যাডভাইজিং ব্যাংক আর এই যে রিইম্বার্সিং ব্যাংক, এটা কি স্যার এই যে সেলারের পক্ষে কাজ করে? এটা আসলে অ্যাডভাইজিং ব্যাংকটা যেটা, এটা হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক হলো ওপেনিং ব্যাংকের প্রতিনিধি, মানে হচ্ছে এর প্রতিনিধি, এই যে অ্যাপ্লিকেন্টের প্রতিনিধি, এই যে অ্যাডভাইজিং, এই যে অ্যাপ্লিকেন্টের, হ্যাঁ, বায়ারের। অ্যাডভাইজিং ব্যাংক ওপেনিং ব্যাংকের প্রতিনিধি। আমি আপনাদের একটা ছবি দেখাই দিব, এর একটা ছবি আছে এলসি ম্যানেজমেন্টের, চমৎকার একটা ছবি আছে, ওইখান থেকে আর একটু বোঝা যায়। আমি তো একটা সংজ্ঞা আকারে দিয়েছি, আমি আপনাদেরকে একটা ছবি নেক্সট দিন দেখাই দিব যে কিভাবে কাজটা চলে। এটা ওই যে আমি যখন এই কোর্সটা করি তখন এটা ছিল আমার কাছে, আমি খুঁজে বের করবো না, আমার কাছে আছে, যে ব্যাংকের সাথে কানেকশন গুলো একটা গ্রাফিক্স এর মাধ্যমে দেখিয়ে দিব। ওপেন, এখানে বলা হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক হচ্ছে ওপেনিং ব্যাংকের প্রতিনিধি। ওপেনিং ব্যাংকের অনুরোধে এই ব্যাংক ঋণপত্র সুবিধা প্রদান করে। এই ব্যাংক রপ্তানিকারকের দেশে অবস্থিত হয়। তার মানে অ্যাপ্লিকেন্টের ব্যাংক কিন্তু আসলে রপ্তানিকারকের দেশে অবস্থিত হয়। অ্যাডভাইজিং ব্যাংক কোনো কনফার্মিং ব্যাংক না, বাট এর বাইরেও একটা কনফার্মিং ব্যাংক অ্যাড হইতে পারে। ঠিক আছে? তো যাই হোক, এটা আমরা একটা টোটাল একটাকে ওই যে প্রসেস একটা আমি দেখাই দিব না, তখন এটা আই হোপ যে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, লেটার অফ ক্রেডিটের কিছু পর্যায় রয়েছে, যেমন আমদানিকারক বা রপ্তানিকারকের মধ্যে চুক্তি হয়। প্রথমে একটা এলসি ওপেন করতে যে দাম করে এলসি ওপেন হয় না। প্রথমে নিশ্চয়ই আমাদের ভিতর ডিসকাশন হয়, প্রোডাক্ট কি, কোয়ান্টিটি কি, কতদিনে পেমেন্ট হবে, কত বছরের ওয়ারেন্টি, কত কোয়ান্টিটি যাবে, প্রাইস কি হবে, এই জিনিসটা একটা এগ্রিমেন্ট বা এমওইউ বা এগ্রিমেন্ট হয় প্রথম। দেন আমদানিকারক ইস্যুইং ব্যাংকের মাধ্যমে এলসি ওপেন করে। আমদানিকারক হচ্ছে কি করে, এই ইস্যুইং ব্যাংক, যেটা ইস্যুইং ব্যাংক তো থাকে হচ্ছে এই যে ইস্যুইং ব্যাংক বা ইস্যুইং ব্যাংক হচ্ছে আমদানিকারকের পক্ষে ইস্যু হিসেবে কাজ করে। এই ইস্যুইং ব্যাংক আসলে অ্যাপ্লিকেন্ট ব্যাংক আর ইস্যুইং ব্যাংক একও হয়ে যেতে পারে, দুইটা এক ব্যাংকই হইতে পারে, হ্যাঁ, আবার আলাদা হইতে পারে। যেমন ধরেন অ্যাপ্লিকেন্ট ব্যাংক যেটা এডি ব্রাঞ্চ নাই বা তার কোনো ইয়ে নাই, তখন সে কিন্তু ইস্যুইং ব্যাংকে হেল্প নিতে পারে। সো এই মাধ্যমে সে এলসিটা ওপেন করে। এরপরে কি করে, এরপরে হচ্ছে ইস্যুইং ব্যাংক লেটার অফ ক্রেডিট ইস্যু করে এবং
আমদানিকারকের নির্দেশে অ্যাডভাইজিং ব্যাংকে পাঠায়। ওই যে অ্যাডভাইজিং ব্যাংকে পাঠায় দেয় যেটা বললাম, সেটা ওই সাধারণত এক্সপোর্টারের দেশে হয়। অ্যাডভাইজিং ব্যাংক লেটার অফ ক্রেডিটের নির্ভরযোগ্যতা যাচাই করবে এবং তারপর রপ্তানিকারকের কাছে কপি পাঠাবে। যখনই সে অ্যাডভাইজিং ব্যাংক কনফার্ম হইলো যে এলসিটা কোনো ফেক এলসি না, কোনো ঝামেলা নাই, তখন সে এক্সপোর্টারের কাছে পাঠাইলো। রপ্তানিকারক লেটার অফ ক্রেডিট পরীক্ষা করবে এবং এলসি টার্মস এবং কন্ডিশন ঠিক আছে বলবে, আমদানিকারকের সাথে বাণিজ্য করার একটা সিদ্ধান্তে আসবে। এলসি পাওয়ার সঙ্গে সঙ্গে সে কনফার্ম করবে যে না আমি এলসি পেয়েছি এবং টার্মস এন্ড কন্ডিশন ঠিক আছে। যদি রপ্তানিকারক দেখে যে এলসিতে উল্লিখিত শর্তাবলী সাথে বাণিজ্য চুক্তির কোনো সাদৃশ্য নেই, তাহলে তাৎক্ষণিকভাবে আমদানিকারককে জানাবে এবং সংশোধনের অনুরোধ জানাবে। সাধারণত আমরা ড্রাফট এলসি আগে পাঠাই, মাথায় রেখেন কথাটা, এটাকে বলে ড্রাফট এলসি। ড্রাফট এলসি পাঠানোর পরে হচ্ছে যে এই যে বিভিন্ন ব্যাংকগুলা, ইস্যুইং ব্যাংক, অ্যাপ্লিকেন্ট ব্যাংক, তারপরে কনফার্মিং ব্যাংক, তারপর হচ্ছে যে সেলারের এক্সপোর্টারের ব্যাংক, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে যে সেলারের যে ব্যাংক আছে, হ্যাঁ, এই যে বেনিফিশিয়ারি ব্যাংক, এই ব্যাংকগুলো এবং সেলার নিজে এগুলো বিভিন্ন স্টেজে দেখবে যে কোনো ভুলভ্রান্তি আছে কিনা, বা তাদের যে সেলস এন্ড বাই এগ্রিমেন্ট হয়েছে সেই টার্মগুলো সব আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ঠিক, আর তা না হলে এটা সংশোধনের জন্য অনুরোধ করবে। এবং এলসি কিন্তু অ্যামেন্ডেড হয়, ড্রাফট কপি দিয়ে ফাইনাল কপি পাঠানোর পরেও অ্যামেন্ডেড হওয়ার সুযোগ আছে। ঠিক আছে, এটুকু আপনাকে বলে রাখলাম। আসলে আমি যেভাবে ডিটেল বলতেছি, একটা সাপ্লাই চেইনের লোক এভাবে পড়াইলে ভালো হইতো। আমি ফাইন্যান্সের লোক হিসেবে মোটামুটি একটু বেশি বলতেছি, বাট আপনাদের জন্য নলেজ হচ্ছে, বাট এতটা না জানলেও চলবে আর কি। যাই হোক, তারপরে বলতেছি কি, এটা হচ্ছে কি, এই যে এটা আচ্ছা, এরপরে রপ্তানিকারক যখন সংশোধিত এলসি বা নথি পায় তখন সে পণ্য চালানোর ব্যবস্থা করে। মানে সে যদি কোনো অ্যামেন্ডমেন্ট প্রয়োজন হয়, অ্যামেন্ডমেন্ট না হলে তো সংশোধিত দরকার নেই, যদি সে কোনো অবজারভেশন থাকে এটা সংশোধিত করে যে কারেক্টেড এলসি যখন যায়, অ্যামেন্ডেড এলসি যখন যায়, তখন সে পণ্য চালানোর ব্যবস্থা করে। রপ্তানিকারক মেয়াদের শেষ হওয়ার আগে তার ব্যাংকে নথি উপস্থাপন করবে। তাহলে কি করবে, রপ্তানিকারক যখন তার এই এলসির মেয়াদ যখন শেষ হতে থাকবে তার আগেই কিন্তু সে করবে, এবং ক্রেডিট পত্র অনুযায়ী ব্যাংক নথিগুলি চেক করে এবং ইস্যুকারী ব্যাংকের কাছে প্রেরণ করবে, এবং ইস্যু ব্যাংকের কাছে যখনই সে প্রোডাক্টটা ছাড়বে এবং ইস্যু ব্যাংকের কাছে ডকুমেন্ট পাঠিয়ে দিবে। ইস্যুকারী ব্যাংক ক্রেডিট শর্তাবলী মেনে তা নিশ্চিত করার পর নথি পরীক্ষা করে এবং সেই নথি আমদানিকারকের কাছে পাঠায়, যার মাধ্যমে আমদানিকারক পণ্য গ্রহণের জন্য প্রস্তুত হয়, যেটা এবং ব্যাংকের মাধ্যমে রপ্তানিকারক পেমেন্ট প্রাপ্ত হয় এবং আমদানিকারক মালামাল বুঝে পায়। সো এটা আমি আসলে আরো একটু ইজি করে বলি এখানে বাংলা ভাষা এবং বিভিন্ন কারণে। সিম্পল যেটা হয় যে এতগুলো ব্যাংক সবগুলো সবসময় ইনভলভ থাকবে নট নেসেসারিলি, বাট একটা এলসি প্রসেসে একাধিক ব্যাংক তো বটেই, 3টা বা 4টা ব্যাংক অলওয়েজ ইনভলভ থাকে। যদি অ্যাট কনফার্মেশন না থাকে তাহলে অনেক সময় কনফার্মিং ব্যাংক থাকে না, বাট এই যে বেনিফিশিয়ারি ব্যাংক, অ্যাপ্লিকেন্ট ব্যাংক এবং এই যে নমিনেটেড ব্যাংক এবং এই যে এখানে যে রিইম্বার্সিং ব্যাংক, অনেকগুলো ব্যাংকই নরমালি যুক্ত থাকে। কারণ অনেক ব্যাংকে ইন্টারন্যাশনাল, যদি এইচএসবিসি বা এসসিবির মতো ব্যাংক হয় তাহলে তো একটা ব্যাংকেরই সব রকম যোগ্যতা থাকে, তার এত বেশি রেপুটেশন যে এর ভিতরে বেশি ব্যাংক অ্যাড করার প্রয়োজন হয় না, বাট লোকাল ব্যাংকগুলো থাকলে এইগুলোকে অ্যাড করার প্রয়োজন হয়। তো আমি সংক্ষেপে যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যখন এলসি ওপেন করলেন, এই এলসিটা বিভিন্ন স্টেজে পরীক্ষা টরীক্ষা করে আপনাকে ফাইনালি এলসি ড্রাফট পাঠানো হয়, ফাইনালি দেখে এলসি ট্রান্সমিট করা হয়। এলসি পেয়ে যে সেলার সে হচ্ছে মাল তৈরি করে আপনাকে শিপমেন্ট দেয়, শিপমেন্টের সাথে অনেকগুলো ডকুমেন্ট পাঠিয়ে দেয়। সেই ডকুমেন্টগুলো এবং শিপমেন্ট যখন আমাদের চট্টগ্রাম বা মোংলা বা আইসিটি কমলাপুরে এসে পৌঁছায় প্রোডাক্টটা, বা এয়ার শিপমেন্ট হইলে যে বাংলাদেশের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে যখন পৌঁছায়, সেই এয়ারপোর্টে আসার পরে এখানে কাস্টমস অথরিটির মাধ্যমে ডিউটি অ্যাসেসমেন্ট হয়। আর বাই দিস টাইম ব্যাংক থেকে ডকুমেন্ট আনার পর, ডকুমেন্ট ছাড়া আনতে হয় টাকা দিয়ে, অথবা ব্যাংকের লোন ক্রিয়েট করে ডকুমেন্ট দিয়ে দেয়, দেওয়ার পরে এই ডকুমেন্টের এগেইনস্টে ডিউটি ক্যালকুলেশন করে ডিউটি দিয়ে প্রোডাক্ট ছাড়ানো হয়। দিস ইজ দ্য সিম্পলেস্ট প্রসেস। ঠিক আছে, আর এলসির যে বিভিন্ন এলসি হয়, রিকভারেবল এলসি, ইরিকভারেবল এলসি, স্ট্যান্ড বাই, কনফার্ম, এটা আসলে আপাতত জানার দরকার নেই। টুডেস ক্লাসে যদি প্রয়োজন হয় নেক্সট ক্লাসে আর একটু ডিটেইল, ব্যাক টু ব্যাক এলসি আছে, এটা গার্মেন্টস এর ক্ষেত্রে বাংলাদেশে হয়, এই জিনিসগুলো আবার একটু ক্লোজ করবো। এইগুলো ওই যে তারপরে যে বললাম যে আরো অনেক ধরনের ইনকো টার্ম থাকে, এই জিনিসগুলো আরেকটু সামনে আগাবো। আজকে প্রথম দিনের জন্য অতিরিক্ত না হওয়া যায়, এই জন্যই আমি আপনাকে একটু সিম্পলিফাইড করলাম। এরপর হচ্ছে ব্যাংকের যে ডকুমেন্ট লাগে এলসি ওপেনের জন্য, সেটা হচ্ছে যে যদি আপনি রিকারিং হন তাহলে তো আগেই ডকুমেন্ট জমা দেওয়া আছে, আদারওয়াইজ
যদি প্রথমবার হন তাহলে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হয়, ট্রেড লাইসেন্স জমা দিতে হয়, তারপরে যদি ইম্পোর্টের লাইসেন্স থাকলে ইম্পোর্ট লাইসেন্স অবশ্যই থাকবে, ইম্পোর্ট লাইসেন্স এবং এই ডকুমেন্টগুলো থাকবে, এনভায়রনমেন্টের ডকুমেন্ট লাগলে দিতে হবে। দেওয়ার পরে এলসি ফর্ম ফিল আপ করতে হয়, এলসি মার্জিনে জমা দিতে হয়। অনেক মোস্ট অফ দেখেছে এলসি মার্জিন 5% 10% হয়, কোনো ক্ষেত্রে এলসি মার্জিন না দিয়েও এলসি ওপেন করা হয়। যারা অনেক বড় কোম্পানি তাদের সাধারণত এলসি মার্জিন ছাড়াই ব্যাংক এলসি ওপেন করে দেয়। টিন সার্টিফিকেট জমা দিতে হয়, ভ্যাট সার্টিফিকেট জমা দিতে হয়। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বা ওনাদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, তারপরে ব্যাংকের চুক্তি সংক্রান্ত ডকুমেন্ট এটা দেখতে হয়, ব্যাংক, তারপরে গ্যারান্টি ফর্ম অনেক সময় মোস্ট অফ দেখেছে লাগে। এ সকল এরপর ব্যাংক এলসি হোল্ডারকে এলসির একটা কপি দিবে আর আসলটি পাঠিয়ে দিবে বিক্রেতার কাছে মানে হচ্ছে এক্সপোর্টার কাছে পাঠিয়ে দিবে। এই হচ্ছে একটা এলসি যে ফর্ম হয়, সেই ফর্মটা হচ্ছে এরকম হয়। মিউচুয়াল ট্রাস্টের ব্যাংকের একটা খালি এলসি করেছি। এই যে আমাকে শুরুতে আরিফ যেটা বলছিল যে এলসির টার্ম হয়, এই যে আইসিসি ছোট করে লেখা আছে, আইসিসি ইন্টারন্যাশনাল কমার্স চেম্বার অফ কমার্সের ইনকো টার্ম, সেটাকে এফওবি হবে, সিআইএফ হবে, সিআরএফ হবে, সিপিটি হবে নাকি সিআইপি হবে, বা আদার যদি কিছু থাকে আদার টার্মও আছে, সেইগুলো আমি আস্তে আস্তে একটা সময়, যদিও এটা অ্যাডভান্স লেভেলের লার্নিং বলবো, এর বাইরে বায়ারের নাম, সেলারের নাম, সমস্ত জিনিসগুলো থাকবে এখানে, ঠিক আছে। এরপরে এছাড়াও একটা এইখানে, ওইটা তো গেল হচ্ছে অ্যাপ্লিকেশন, আর এলসিএফ বলে একটা ফর্ম আছে, এই যে এলসিএফ লেটার অফ ক্রেডিট অ্যাপ্লিকেশন ফর্ম, ওইটা ছাড়াও আরেকটা ফর্ম থাকে, সাধারণত 300-400 টাকা নেয় এই ফর্মটা, এই একটা ফর্ম থাকে, ঠিক আছে স্যার। ওটা হচ্ছে আইএমএফ ফর্ম স্যার, আইএমএফ স্যার, কাজ করতে দেখছিলাম স্যার। হ্যাঁ, এলসিএফ এবং আইএমএফ দুটোই থাকে, রাইট, ইউ আর রাইট। কে এটা? ইউসুফ স্যার। জি স্যার। ওকে স্যার এইটা পাবো ব্যাংক 100 টাকা, মানে ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে 100 টাকা চার্জ কাটে, এবং ওটার উপর আবার ভ্যাট কাটে 15%। রাইট। সো আর একটা এলসিও, এখানে একটা এলসি ছবি আপনাদের দেয়া আছে, এলসিটা কিভাবে যায়, এরকম একটা এলসি থাকে। এই যে এলসি, আমি একটা ব্র্যাক ব্যাংকের একটা নাম টাম ঢেকে দিয়ে একটা এলসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে একটা এলসি কিরকম হয়। এই যে এই কপিটা চলে যায়, ট্রান্সমিট হয়ে অনলাইনে চলে যায়। এটা আসলে বিং এ ফাইন্যান্স প্রফেশনাল এত ডিটেইল যদি কেউ ইম্পোর্ট এক্সপোর্টে না কাজ করে তাহলে দরকার নেই। এই যে ইনকো টার্ম যেটা আজকে পড়াবো না, এটাও আমি এখানে আছে, সো আই উইল ডিসকাস ইট লেটার। সো এই যে 1.5 ঘন্টা টানা আমি পড়ালাম, একটু ফাস্টার গিয়েছি বিকজ অনেক এরিয়া কাভারেজ হয়েছে। সোফার অনেক অ্যাডভান্স লেভেলের কথাবার্তাও বলেছি, কিছু জিনিস হয়তো প্রথম দিনে আপনাদের অতটা ক্লিয়ার নাও হতে পারে। সোফার মানে একটু বলবেন কি অবস্থা, বোঝা গেল কিনা, বা কোনো ফার্দার জেনারেল কোশ্চেন, অ্যাডভান্স লেভেলের কোশ্চেন না করলেই ভালো, কারণ অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করার আমরা আবার সময় পাবো। হ্যাঁ, ঠিক আছে। কোনো কোশ্চেন আছে সোফার? স্যার একটা অ্যামেন্ডমেন্টের কথা বলছিলেন, ওটা কত দিনের মধ্যে করতে হয়? সেলের যে ড্রাফটটা করা হয়, ওইটা আসলে এলসি যে ইয়েটা প্রোডাক্টটা আপনার শিপমেন্ট করার আগ পর্যন্ত করা যায় সাধারণত। শিপমেন্ট করার আগেও সাধারণত অ্যামেন্ডমেন্ট করা যায়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো ক্লাসের অলরেডি লোকজন যাওয়া শুরু করছে, ইন্টারনেটে ইদানিং প্রবলেম হচ্ছে, এটা একটা সমস্যা। আবার হয়তো লোকজন লম্বা ক্লাস এবং মানে অ্যাকাউন্টস এর লোকজনকে অনেক বেশি অ্যাডভান্স নলেজ দিয়ে দিলাম, এটা হইতে পারে। সো সোফার কেউ একজন ফিডব্যাক দিবেন যে ক্লাসটা কি আসলে বোঝা গেল, বা মানে আপনাদের জন্য কাজের হলো কিনা, নাকি মানে খুব একটা কাজের হয়নি? স্যার আমি একটু বলি স্যার, সেটা হচ্ছে স্যার, আমি ওই যে এলসি রিলেটেড কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য অনেক আগে 6 মাস ইভেন 8 মাস আগে হচ্ছে স্যার বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন লেকচার দেখে স্যার আমি মাথা একবারে খারাপ করে ফেলছিলাম। কিন্তু স্যার আজকে স্যার আপনি আপনার এই বইটাতে যে সুন্দর মতো লেখা স্যার, আমি দেখে গেছি ওইখানে স্যার শেখার জন্য না হইলেও স্যার 10 থেকে 12 ঘন্টা সময় দিছিলাম, কিন্তু স্যার আমি মানে বুঝি নাই বা এত ক্লিয়ার হই নাই। স্যার আপনি যেভাবে সুন্দর মতো লিখছেন স্যার, এটা যদি আগে পেতাম স্যার তাহলে মানে 1 ঘন্টার ভিতরে সব ক্লিয়ার হয়ে যেতাম স্যার। থ্যাংক ইউ স্যার এত সুন্দর একটা বই লেখার জন্য স্যার। থ্যাংক ইউ। আর কেউ কিছু না বললে আমরা আজকে শেষ করতে পারি, বা কোনো কোশ্চেন না থাকলে। স্যার ওই যে গ্রাফিক্সটা ওইটা দেখাইলে মনে আরো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করেন, কারণ আমি তো অনেক তথ্য আপনাদেরকে দিয়ে দিই, অনেক কিছু বলে দিই। সো আপনাদেরও কোনো জায়গায় আরেকটু ডিটেইল মানে দেখার আগ্রহ থাকলে অনেক কিছু পেয়ে যাবেন। এলসি প্রসেস ছোট ছোট ভিডিও আছে, তারপরে আমি আপনার ওইটা কালেক্ট করে নিব, অসুবিধা নেই। আর আমি তো করে দিবই, নিজেই করে অনেকগুলো আরো ফার্দার এডিশনাল দিয়ে দিব, ঠিক আছে।
ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আজকের মতো শেষ করি আপনাদের পারমিশন নিয়ে। জি স্যার, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।